আমার মা, বাবা, ভাইয়া আর খালামণি। ওহো, কখন এলেন? কথাটা বলে ইমাদের বাবা কোলাকুলি করলেন পুতুলের বাবার সাথে। মিসেস রৌনক অনিচ্ছা থাকা সত্ত্বেও হেসে হেসে ওদের পাশে গিয়ে বসেছেন। পুতুল নতুন করে চা বানিয়ে এনে রাখলো তাদের সামনে। এরপর ছুটে আসলো রান্নাঘরের দিকে। একা হাতে মাছ, মাংস, পোলাও সব রাঁধছে সে। শেষে খালামণি এসে হাত লাগালো। বাকিরা কথা বলায় ব্যস্ত। খালামণি ফিসফিস করে বললেন, তোর শাশুড়ির মনে হয় ভাত বেশি। পুতুলও ফিসফিস করে বলল, কি করে বুঝলেন? শুধু গালে হাত দেয়, কেমন বিরক্তি ভাব দেখায়, যেন আমরা তারে জোর করে বসিয়ে রেখেছি কথা বলার জন্য। পোলাওয়ার সুবাস পুরো বাসায় ছড়িয়ে পড়েছে। মিসেস রৌনক কানের দুল খুলতে খুলতে বললেন, দেখলে ওই মেয়েকে দেখে বোঝা যায় যে সে একা হাতে এত কিছু বানাতে পারে, তাও দিব্যি বানাচ্ছে। তার মায়ের পরিবারের মানুষ এসেছে কিনা। তুমি চাইলে তোমার জন্য বানাতো, কিন্তু তুমি তো তেল মশলার খাবার খাও না। তুমি খাও সাদা ভাত, সাদা তরকারি, সাদা ডাল। সাদা ডাল হয় না, ওটা স্যুপ, কর্ন স্যুপ। ওই একই। স্যুপ হলো ডালের দূর সম্পর্কে চাচাতো ভাই। ডাইনিং টেবিলটাকে মনের মতন করে সাজাচ্ছে পুতুল। শোকেসের সব সুন্দর বাটি সে বের করে ধুয়ে ওগুলোতে মাংস, ডাল, ভাত, পোলাও, সবজি সব নিয়ে নিয়ে টেবিলে আনছে এক হাতে। মা আর খালা জোহরের নামাজ পড়তে গিয়েছেন। বাবা, ভাইয়া আর ইমাদের বাবা একসাথে গেছেন মসজিদে নামাজ পড়তে। বাকি রইল ইমাদের মা। উনি নামাজ পড়বেন বলে হয়তো অজু করতে গেছেন। পুতুল সব টেবিলে সাজিয়ে এবার সালাদ কাটছে। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে, দুপুর 2টা বাজে। ইমাদ কি আজ দেরি করে আসবে? তাহলে কখন আসবে? সবার সাথে বসে কি লাঞ্চ করবে না? সে আসলে খুব ভালো হতো, মানে আনন্দ হতো, খেয়ে তৃপ্তি পেতাম। তাকে দেখলে মনটা এমনি এমনি ভালো হয়ে যায়, আর কোনো উপাদানের প্রয়োজন হয় না। সালাদের সব সবজি এক এক করে কেটে বাড়িতে সাজিয়ে সর্ষের তেল ঢাললো পুতুল। এরপর তেল একটু ছিটকে শাড়িতে পড়তেই তা দেখে পুতুলের মনে আসলো সে নিজের নাজেহাল করে রেখেছে। সালাদটা ঢেকে রেখে পুতুল ছুটে গেল রুমের দিকে। একটা লাল রঙের জর্জেটের শাড়ি এক হাতে আর অন্য হাতে তোয়ালে নিয়ে চললো বাথরুমের দিকে। হিমাদ অফিসের কাজ সেরে রিক্সা নিয়ে বাড়ি ফিরেছে। মিসেস রৌনক নামাজ পড়ে এসে টেবিলের সব খাবারের ঢাকনা সরিয়ে একবার দেখে গেছেন। মা আর খালা নামাজ পড়েছেন গেস্ট রুমে। নামাজ পড়া শেষ করে তারা ওখানে বসেই গল্প করছেন। মিসেস রৌনক তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক না বলে তারাও আর ডাকেননি ডাইনিং এ তাকে। দেখতে না পেয়েও মিসেস রৌনক সব খাবার দেখে নিয়ে রুমে চলে গেছেন। পুতুল মাথায় তোয়ালে বেঁধে বাথরুম থেকে বের হতেই কলিং বেলের আওয়াজ শুনতে পেল। সে খুলতে যাওয়ার আগেই ইমাদের মা ছুটে এসে দরজা খুলে দিয়েছেন। হিমাদ মাকে জড়িয়ে ধরে সামনে তাকিয়ে পুতুলকে দেখতে পেল। পুতুল মুখে হাসি ফুটিয়ে ওকে দেখছে। ইমাদ মাকে ছেড়ে বলল, বাকি সবাই কই? বাবারা আর বড় ভাইয়া মসজিদে গেছেন, মা আর খালা ওই রুমে। আপনি ফ্রেশ হয়ে নিন। মিসেস রৌনক পুতুলকে দেখে ভ্রুকুচকে সোফায় গিয়ে বসলেন চুপচাপ। ইমাদ রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রেখে পুতুলের দিকে তাকিয়ে থাকলো। পুতুল মাথা থেকে তোয়ালেটা খুলে নিয়ে বলল, এই আপনার আসার সময় হলো, আর একটুর জন্য সবাই খেতে বসে যেত। ইমাদ টাইটা ঢিলা করে পুতুলের দু কাঁধের উপর 2 হাত রেখে বলল, খেতে তো আর বসেনি, ঠিক টাইমে এলাম। আর একটু লেট হলে অবশ্য ভালো হতো না, কারণ এই দৃশ্য দেখতে পেতাম না। কোন দৃশ্য? এই যে গোসলের পরে তোমার স্নিগ্ধতা। কথাটা বলে ইমাদ পুতুলের ভেজা চুলে আঙ্গুল দুটো বুলিয়ে নিল। পুতুল চোখ নামিয়ে মিটমিট করে হাসছে শুধু। ইমাদের মুখটা 2 হাত দিয়ে ধরতেই মা এসে বললেন, ইমাদ শুনছিস? ইমাদ আর পুতুল দুজনে সরে দাঁড়ালো। মিসেস রৌনক হালকা কেসে বললেন, লেবু নেই বাসায়, কয়েকটা লেবু কিনে আনবি? তোর বাবাকে বলেছিলাম, নির্ঘাত আসার সময় ভুলে যাবে। তুই তো এখনো চেঞ্জ করিসনি, তাই বলছি। ইমাদ মাথার চুলগুলোকে এলিয়ে দিয়ে বলল। যাচ্ছি। পুতুল লজ্জার কারণে মুখ তুলে তাকাচ্ছে না। তাকালেও বাকি, তাকিয়ে দেখবে মিসেস রৌনক চোখ বড় করে তাকিয়ে আছে। ইমাদ এক কাপড়ে আবার চললো লেবু আনবে বলে। পুতুল তোয়ালেটা বারান্দায় শুকাতে দিয়ে গালে হাত দিয়ে বাসার নিচের রোডটার দিকে তাকিয়ে আছে, কারণ সেখানে ইমাদকে দেখা যায় ভ্যান গাড়ি থেকে এসে লেবু কিনছে। পুতুল দূর থেকে ওকে দেখছে তা সে একেবারেই জানতো না। যখন লেবু হাতে উপরে তাকালো, পুতুলের চোখে চোখ পড়লো তার। পুতুল সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়েছে। ইমাদের লেবুর থলিটা হাতে ঝুলিয়ে হাঁটা ধরতেই বাবার ডাক শুনে থেমে গেল। উল্টো পথ থেকে বাবা, শ্বশুর মশাই আর আসাদ ভাইয়া আসছেন। ওনারা কাছে আসতেই ইমাদ সালাম দিল। বাবা ইমাদের ঘাড়ে হাত রেখে বললেন, আমি তো লেবুর কথাই ভুলে গিয়েছিলাম। ভালো করেছিস,
নিয়ে চল। ইমাদ পুতুলের বাবার দিকে হাসি মুখে তাকিয়ে জিজ্ঞেস করলো ভালো আছেন কিনা। উনি বললেন ভালো আছেন। এতক্ষণ ওরই অপেক্ষা করছিলেন তারা, সেটা বললেন। এসব বলতে বলতে বাসায় ফিরে আসলো সবাই। এসে ডাইনিং এর একসাথে বসলো খাবে বলে। ইমাদ জলদি করে ফ্রেশ হয়ে নিয়েছে, পুতুল খালামণি ব্যস্ত খাবার আনা নেওয়া নিয়ে। সবার খাওয়া শেষে শুধু পুতুল খায়নি বলতে সময় পায়নি। যখন পান হাতে সোফায় বসলো সবাই, তখন পুতুল নিজের খাবার নিয়ে রুমে এসেছে। ইমাদ ব্যস্ত হয়ে মলমটা খুঁজছে। এত শত কাজের ফাঁকে পুতুল একবারও তার হাতে মলম লাগায়নি। আজ সারাদিন তার উপর ঔষধ তো খায়ওনি। পুতুল মুখে লোকমা দিয়ে বলল, কি খুঁজছেন? লাঠি, তোমাকে মারবো বলে। কেন? আমি কি করলাম? হাতের খবর আছে? কাল যে সারাদিন আমি খাইয়ে দিয়েছিলাম, আর আজ উনি সবাইকে খাইয়ে দিচ্ছেন। হাত কি চাঙ্গা হয়ে গেছে? আসলে ব্যথা অনুভব করিনি। আমার মাথায় ছিল কি করে সবাইকে নিজের হাতে রান্না খাওয়াবো। বসে বসে ব্যথা লাগলে কি আর লাগলো না, এত ভাবার সময় ছিল না। এখন তো হয়েছে সময়, ওষুধ খাবে সাথে মলম লাগাবে। মলমটা তো পাচ্ছি না, বিরক্ত সীমা ছাড়িয়ে আসছে। আমি সকালে রুম গোছাতে গিয়ে হয়তো অন্য জায়গায় রেখেছি, কোথায় রেখেছি সেটা মনে আসছে না। বাবা মা আসাদ ভাইয়ার খালামুনি চলে গেছেন বিকেলের নাস্তা সেরেই। ইমাদ ঘুমাচ্ছে। পুতুল দরজা লাগিয়ে রুমে আসতে নিতেই ডাক পড়লো মিসেস রৌনকের। ঢোক গিলে হাতের পানের বাটুয়া নিয়ে পুতুল তার কাছে গিয়ে দাঁড়ালো। উনি ভ্রু কুঁচকে বেশ অনেকক্ষণ পুতুলের হাতের বাটুয়ার দিকে তাকিয়ে রইলেন। এরপর বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, তুমি জানো আমি পান খাই না। ভাবলাম খান, সরি। আমার দাঁত জীবনে লাল দেখেছো? না। তো যাই হোক, তোমাকে দেখেছি অন্য কারণে। আমি মোটেও তোমাকে মন থেকে মানতে পারিনি, এখনো পর্যন্ত না। চেয়েছিলাম তোমাকে মেনে নেওয়ার জন্য, কারণ আমার ছেলে তুমি বলতে পাগল। আর মুখের দিকে তাকিয়ে অনেক চেষ্টা করেও তোমাকে আমার ইমাদের বউ হিসেবে কিছুতেই মানতে পারছি না আমি। শেষে আমার কলিগ আমাকে একটা বুদ্ধি দিল। সে বলল, হয়তো নাতিপুতি আসলে সব মনোমালিন্য দূর হয়ে যাবে। তাদের মুখের দিকে চেয়ে হয়তো তোমাকে মনে ধরবে আমার। একজন পুত্রবধূর থেকে শাশুড়ি আর কি বা চাইবে? বাঁচি কদিন জানি না, বলতে পারি না। আমি সহজে অসুস্থ হই না, তবে যখন অসুস্থ হই তখন মৃত্যুর কথা মনে পড়ে যায়। এত অসুস্থ হই আমি, মানে মনে হয় আর একবার অসুস্থ হওয়া মানে মরে যাব। আমাদের বাচ্চা মরা সব আল্লাহ জানেন, কখন কি হয় বলতে পারি না। তাছাড়া ইমাদের বাবা তো আমার থেকেও বেশি অসুস্থ। এই বুড়ো বয়সে আমাদের একাকিত্ব কমাতে পারে ওই নাতিপুতিরা। আমি জানি হয়তো তোমরা এখন এসব ভাববে না, তাও বলছি। আমার খুব ইচ্ছে সেই ছোট ছোট হাত ধরে দেখবো, কোলে নিয়ে ঘুরবো, আমাকে দিদুন ডাকবে, ভালোবাসবে আমায়। ছোট্ট ইমাদের কথা খুব করে মনে পড়বে আমার তখন। সেই অতীতে ফিরে যেতে চাই। তোমার থেকে আমার এইটুকুই চাওয়া। পুতুল মূর্তির মতন দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে সে বাজিতে হেরে গেছে। এবার ইমাদের চোখে চোখ রেখে সে লজ্জায় লাল হতে পারবে না কিছুতেই। এটাই তো শর্ত ছিল ইমাদের। ওখান থেকে চলে এসে পুতুল ইমাদের রুমের ভেতর পা রাখলো। ইমাদর বালিশটা বুকে ধরে ঘুমাচ্ছে। মা যে বাচ্চার কথা বললো, এটা যদি আমি ওনাকে না জানাই তাহলে উনি জানবেন কি করে? দারুণ বুদ্ধি এটা। আমি আরো উদয় এত চিন্তা করছিলাম, জিজ্ঞেস করে বলবো মা আমাকে নাতিপুতির কথা কিছুই বলে নাই। এটাই ফাইনাল। ইমাদ ঘুম থেকে ওঠার পর থেকে খেয়াল করছে পুতুল যেই কাজই করুক না কেন ইমাদের দিকে চোরের মতন তাকায় শুধু। মানেটা বুঝলো না সে। মুখটা ধুয়ে এসে চায়ের কাপ হাতে নিয়েও সেম কাহিনী দেখলো। পুতুলের হলোটা কি তাই ভাবছে সে। মা ওর পাশে এসে বসলেন, হাসি মুখে বললেন, জানিস ইমাদ? মায়ের কথা শুনে ইমাদ ঘুরে বসে বলল, বলো। বিয়ে বাড়িতে কত বাবু দেখলাম, আমার না মন ওখানেই রয়ে গেছে। তুমি তো বিয়ে বাড়ি গেলে একবার একটা দেখে মুগ্ধ হও, তা এবার বাবু দেখে মুগ্ধ হলে? মা গালে হাত দিয়ে মিষ্টি করে হেসে বললেন, হ্যাঁ, খুব কিউট কিউট। একটা নাম ছিল নিশাদ, দেখতে এত সুন্দর, কথা এত সুন্দর করে বলে। আমার তো মন চেয়েছে ওর বাসায় নিয়ে আসি। ওই যে আমার কলিগের ফুফাতো বোনের নাতি, একদম রসগোল্লার মতন গাল। আচ্ছা, তারপর? তো আমিও পুতুলকে বলেছি আমার সেরকম নাতিপুতি চাই। পুতুল কপালে হাত দিয়ে পর্দার আড়াল থেকে চলে গেল রুমের দিকে। ইমাদ কথাটা শুনে পেছনে তাকালো সঙ্গে সঙ্গে। পুতুল গায়েব, তার মানে মা পুতুলকে এই কথা বলেছে, আর পুতুল আমাকে জানায়নি, কারণ সে বাজি হেরেছে। আজ পুতুলের একদিন কি আমার ছতদিন লাগে। কি রে, চা খাবি না? উঠে পড়লি কেন? খাওয়া শেষ, এবার দাঁত খুঁজবো। ইমাদ পকেটে হাত ঢুকিয়ে চলে গেছে। মা চায়ের কাপটা নিয়ে রান্নাঘরে রেখে আসলেন।
ওই বাচ্চাটার ছবি চোখের সামনে ভাসছে। তারপর মনে মনে খুশি হলেন এই ভেবে যে কদিন পর তার বাসায় এমন সুন্দর বাবু আসবে, একদম ইমাদের মতন দেখতে। ইমাদ রুমে এসে দেখলো পুতুল রুমের শেষ প্রান্তে ওয়ার্ড্রোবের উপরে উঠে বসে আছে হাঁটু ভাঁজ করে। ইমাদ কোমরে হাত দিয়ে বলল, তোমাকে কি মারতাম আমি? মারলে মারেন, তাও আমি চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারবো না। তাও লজ্জা না পেয়ে মাফ করেন। নামো আগে, এসব কি বাচ্চামো? তোমাকে বলেছিলাম ম্যাচিওর হতে। বাজির শর্তটা উইথড্রন করেন। ওকে করলাম, নামো এখন। পুতুল আস্তে আস্তে নামলো। নিচে নেমে ইমাদের সামনে দাঁড়াতেই ইমাদ খপ করে ওর দুহাত ধরে ফেললো। তারপর বলল, পালাবে কই? বাজি হেনেছো বলে এত বড় একটা কথা তুমি আমার বললে না? বলে কি হতো শুনি? কি হতো মানে? তুমি আদৌ বুঝেছো যে মা তোমায় মেনে নিয়েছে? না, নেয়নি। এত সোজা না। এইটা আমি আগেও জানতাম। উনি বলছেন বাচ্চা আসলেই হয়তো মানতে পারবেন, এখনো মানতে পারেননি, স্পষ্ট করে বলে দিয়েছেন। ইমাদ পুতুলের হাত ছেড়ে বিছানায় গিয়ে বসে বলল, সেটাই মহা ঝামেলা তো। যদি বাবু আসার পরেও না মানে তখন? আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আপনার মাকে মানাতে মানাতে। আপনি কি কিছুই করতে পারবেন না? আমি চাই উনি এখনই আমাকে মানুক। মা অনেক কঠিন মানুষ, সহজে তাকে দিয়ে কিছু করানো যায় না। হয়তো যখন শুনবে তুমি প্রেগনেন্ট তখনই মেনে নিতে পারে। ওইসব বাদ দাও, সামনে এসে বসো, আমার চোখে চোখ রেখে লজ্জা পেতে পারবে না। শর্ত তোমায় পূরণ করতেই হবে। পুতুল সাহস নিয়ে ইমাদের চোখের দিকে চেয়ে আছে। লজ্জা এতক্ষণ করছিল না একটুও। নিজেকে শক্ত রেখেছিল সে, কিন্তু বিপত্তি ঘটে গেল অন্য কারণে। আর তা হলো ইমাদ পুতুলের হাত দুটো শক্ত করে ধরেছে। নিমেষেই পুতুলের চোখ জোড়াতে লজ্জার মেলা বসে গেল। চোখ দুটোর নেশাগ্রস্ত মনে হতে লাগলো সময়ের সাথে সাথে। পুতুল চোখ বন্ধ করে একটুখানি হেসে ফেলেছে। ইমাদও হাসছে। সে জানতো পুতুলের হাত ধরলেই পুতুল লজ্জায় টুইটুম্বুর হয়ে যাবে। হলো তাই। পুতুল হাত ছাড়িয়ে বলল, শর্ত কিন্তু হাত ধরা ছিল না। হাত না ধরাও ছিল না। আমার ইচ্ছে আমি শর্তটা কিভাবে পূরণ হতে দেখতে চাই। পুতুল কপাল কুঁচকে ইমাদের মাথার ঘন চুলগুলোকে হাত দিয়ে মিহিন করে দিয়ে বলল, শুধু চা খেলেন, নাস্তা তো করলেন না। না, রোজমিয়া চঞ্চলের সঙ্গে একটু দেখা করতে যেতে হবে, ওদের সাথেই খাবো। কথাটা বলে ইমাদের হাত উল্টো করে ঘড়ি দেখে বলল, এখনই খেতে হবে, দেরি হয়ে গেল, ওরা নিশ্চয়ই আমার অপেক্ষা করছে। ইমাদ উঠে চলে গেছে। পুতুল বিছানাটা ঠিক করে বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে রইল যতক্ষণ অব্দি ইমাদকে দেখা যায়। বিকেলের সময়টা শুল্ক শুল্ক হারে নামছে। কয়েকদিন পর শীতের ক্ষণ শুরু। বিকাল দেখেই টের পাওয়া যায় ভাদ্র মাস শুরু। অনেক দূরে কমলা রঙের মেঘ জমে আছে, যেন সূর্য তার আলো রং তুলি দিয়ে গুলিয়ে দিয়েছে নীল আকাশের উপর। কি সুন্দর লাগছে দেখতে। শহরের ইট পাথরের রেশ কাটিয়ে একটু ঘুরতে ইচ্ছে করে, যেখানে কিনা গাছ থাকবে, নদী থাকবে, শান্তিতে শ্বাস নিতে কোনো দ্বিধাবোধ হবে না। কত না ভালো হবে সেসব। ইমাদের মায়ের চিৎকারে পুতুলের হুঁশ ফিরল। চমকে পেছনে তাকাল সে। ইমাদের মা চেঁচাচ্ছেন, সম্ভবত ওর বাবার উপর। পুতুল এগিয়ে এসে শোনার চেষ্টা করলো। উনি বলছেন ইমাদের বাবা কেন ফ্রিজ থেকে নিয়ে মিল্কশেক খেয়েছেন। ওটা তার জন্য নিশ্চয়ই পুতুল বানিয়ে রেখেছিল। আসলে কিন্তু পুতুল এটা ইমাদের বাবার জন্যই বানিয়েছিল। জিভে কামড় দিয়ে সে আবার বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার কারণে বাবা বকা খাচ্ছেন। এখন এই সত্য কথা বলে আসলে আরেক দফা বকা খেতে হবে। তার চেয়ে চুপ করে থাকা শ্রেয়। নিচের রোডটার সামনে পেছনে দেখে নিল পুতুল। সম্পূর্ণ ফাঁকা রাস্তা। অনেকক্ষণ পর কারোর দেখা মেলে। ইমাদ যদি এখানে এসে আড্ডা দিত তাহলে কতই না ভালো হতো। পুতুল ইউটিউব দেখে একটা কাঁথা সেলাই করেছে। মনে মনে তার বাবু বাবু ফিলিংস লাগছে। ওসব ভেবে কাঁথা সেলাই করতে বসেছে সে আজ। ইমাদের মা টিভি দেখতে এসে একবার এই রুমে উঁকি মেরে দেখলেন বিষয়টা। মুচকি হেসে আবার সরে এসেছেন ওখান থেকে। পুতুল কাঁচা হাতে এলোমেলো করে একটা কাঁথা সেলাই করলো অনেকক্ষণ সময় লাগিয়ে। ইমাদ বাসায় ফিরেছে রাতে 10:30টায়। বাবা মাকে খাবার খাইয়ে পুতুল ইমাদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। শেষে ইমাদ এসে ওকে ঘুম থেকে উঠালো কলিং বেল বাজিয়ে। পুতুল এসে দরজা খুলে রাগ করে বলল, আরেকটু থেকে আসতেন। অনেকদিন পর দেখা হলো তো, প্রচুর আড্ডা দিলাম, কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। পুতুল গাল ফুলিয়ে ডাইনিং এর কাছে এসে ইমাদের জন্য প্লেট সাজাচ্ছে। ইমাদ ওর কাছে এসে কিছু বলতে যাবে, তার আগেই সে মুখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মনে মনে ইমাদকে বকতে বকতে লেবু কাটছে পুতুল। ইমাদও ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি ম্যাডাম, কি করলে রাগ যাবে তা একটু বলবেন? পুতুল মুখ ঘুরিয়ে বলল,
আমি যা বলবো শুনবেন? অবশ্যই। কানে ধরে বলেন, আমি নিজেই ইম্যাচিওর, তাই পুতুলকে বলি ইম্যাচিওর। কি? এটা মিথ্যে। বলতে হবে। ইমাদ আর কি করবে, বাধ্য হয়ে বলল। আমি নিজে ইম্যাচিওর, তাই পুতুলকে বলি ইম্যাচিওর। পুতুল হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। হেসে হেসে তাকের সাথে হেলান দিয়ে বলল, বেশ হয়েছে। ইমাদ দুষ্টুমি করে কাছে এসে পুতুলকে কোলে তুলে নিয়েছে। পুতুলের হাসি গায়েব, চোখ বড় বড় করে সে ইমাদের দিকে তাকিয়ে আছে। ইমাদ ওকে নিয়ে হাঁটা ধরলো। মা বাবার রুমের সামনে দিয়ে যাবার সময় পুতুল মুখে হাত দিয়ে ফেললো। তারা ঘুমিয়ে আছেন দুজনেই। ইমাদ ওকে রুমে নিয়ে আসতেই পুতুল বলল, আপনার জন্য না খেয়েছিলাম, আমি ডিনার করব, চলুন ডাইনিং এ। ইমাদ যেন কথাটা শোনেই নাই। পুতুলকে নামিয়ে সে দরজা লাগাতে গিয়েছে। দরজার সিটকিনি লাগাতে লাগাতে ইমাদ বলল, আজ তোমার সেই সকল হচ্ছে আমি চিরতরে দূর করবো। পুতুল খাটের স্ট্যান্ডের সাথে পিঠ ঠেকিয়ে বলল, কিছু লজ্জা থেকে যেতে হয়, মেয়েদের শোভা পায়। লজ্জা দূর করতে চাইলেই যে সেটা হয়ে যাবে দূর, তা তো আমি বলিনি। আমি জানি আজ আমি তোমায় স্পর্শ করার পর তুমি আরো বেশি লজ্জা পাবে। কাল সকালে আমার চোখে চোখ রেখে কথা বলতেও হয়তো তোমার ভাবতে হবে। আমার সামনে আসবে না, দূর থেকে দেখবে। পুতুল নিশ্চুপ থেকে কিছুক্ষণ পর মুখ ফুটে বলল, যদি কাল থেকে সত্যি সত্যি লজ্জাটা পরিমাণে কম হয়ে যায় আমার পুতুলকে আমার চেনা হয়ে গেছে, তার লজ্জা আরো দ্বিগুণ বেড়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। কথাটা বলে ইমাদ আলো নিভিয়ে ফেলেছে। ড্রিম লাইট জ্বালায়নি। পাশের দালানগুলো থেকে যে কিঞ্চিত আলো রুমে এসে জায়গা দখল করছে, ওগুলো দিয়েই সে আজ পুতুলকে দেখবে, ভালোবাসবে, কাছে টেনে নেবে। লজ্জার শেকড়ে আজ সমাপ্তি। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় মিসেস রৌনক বাহিরের রুমের আলো দেখছে। দেখে উঠে আসলেন দেখার জন্য। ডাইনিং এ প্লেট সাজানো, খাবার রাখা, কিন্তু কেউ নাই। লাইট জ্বালানো রান্নাঘরে। দুজনে এসব রেখে তাহলে গেল কই? মিসেস রৌনক কোমরে হাত দিয়ে দরজার কাছে এসে বললেন, অমি, খেয়েছিস? সব ওরকম খোলা রেখে গেছিস কেন? কি রে? দুমদুম করে দরজা ধাক্কাতেই তিনি ইমাদকে ডেকেই চলেছেন। মনে হয় দরজা ভেঙে ফেলবেন। বাবা ঘুম থেকে উঠে এসে বললেন, কি হলো? এত রাতে অমন ষাঁড়ের মতো চাচ্ছ কেন? লাল জামা দেখলে নাকি? আমাকে খোঁচানো ছাড়া তোমার আর কাজ নেই না? যাও ঘুমাতে। আমার ছেলে খেয়েছে কিনা ওই খবর নিতে এলাম। মনে হয় না খেয়ে ঘুমিয়ে পড়েছে। খাবারগুলো দেখো না কেমন ফেলে রেখেছে। ইমাদ শুনছিস? আমার ইমাদ না হয় শুনছে না, ওই মেয়েটাও কি কানে তুলো দিয়ে রেখেছে? তুমি চলো আমার সাথে। ওরা কি এত রাতে খায়? হয়তো আরো দেরি করে খাবে। তাহলে নিশ্চয়ই জেগে আছে। আমার ডাকে সাড়া দেয় না কেন তাহলে? আমি কি কোনো উল্টোপাল্টা কিছু বলেছি যে ওরা আমার সঙ্গে রাগ করেছে? উফ রৌনক, তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। ইমাদ দরজা খুললো ঠিক সে সময়। মা সাথে সাথে রুমে ঢুকে বললেন, ঘুমের ঔষধ খেয়ে ঘুমাচ্ছিলি নাকি তোরা? মানে হ্যাঁ। না নাকি হ্যাঁ কোনটা? আর তোর বউ কই? পুতুল তো ওয়াশরুমে। আমি যে এত ডাকলাম, ওয়াশরুম থেকে এসে দরজা খুলতে পারলো না। তুই না হয় ঘুমিয়েছিলি। না, পুতুল ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছে। মানে আমার দরজা না খুলে সে ওয়াশরুমে গেছে? দেখেছো ইমাদের বাবা? ইমাদ মাথা চুলকে এদিক ওদিক তাকাচ্ছে। বাবা মায়ের হাত ধরে বললেন, তোমাকে বুড়ো মহিলাদের হরলিক্স খাওয়াতে হবে। বয়সের সাথে সাথে তোমার কমন সেন্সও গায়েব হয়ে যাচ্ছে। যাকে বলে ওল্ড লেডি হরলিক্স খাওয়া দরকার। ইমাদ পিক করে হেসে ফেলল। মা ভ্রুকুচকে বললেন, আমি বুড়ো? তুমি চল আমার সঙ্গে, অনেক হয়েছে। কাল তোর বউকে কৈফিয়ত দিতে হবে সে কেন দরজা না খুলে ওয়াশরুমে গেছে। আর তোরা না খেয়ে ঘুমাতে গেলেই বা কেন? রৌনক, থামবে তুমি? আমি বুঝলাম না। তুমি কি কথা থামালে কেন? বলো না, আরো বলো। ইজ্জত আর রাখলে না আমার। মিসেস রৌনক মাথা চুলকে বললেন, আসলেই এত রাতে আমি কেন ওদের ডিস্টার্ব করলাম? আমি তো এত কিছু ভাবিনি। ভাবলাম রাতে খাইনি, নিশ্চয়ই আমার সাথে রাগ করেছে বা এমন কিছু একটা হবে। যা গন্ডগোল করার করে ফেলেছো, এবার দয়া করে ঘুমোতে আসো। মিসেস রৌনক জিভে কামড় দিয়ে বললেন, আমার জন্য ওই যে কি বলে না, বুড়োদের হরলিক্স কিনে এনো কালকে, ওটার খুব দরকার। পুতুল উকি মেরে বলল,
গেছেন? ইমাদ হাসতে হাসতে বিছানায় বসে বলল, গেছেন। আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম না জানি ওয়াশরুমে চলে আসে আমাকে দেখার জন্য। ইমাদ পুতুলের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তোমাকে এই হালে দেখলে মা কি বলতো জানো? কি বলতো? বলতো, দেখেছো আমাদের বাবা এই মেয়ে শাড়িও পরতে জানে না, যেন সদ্য বিয়ে করা বউ এসেছেন। মহারানী শাড়িতে উল্টে নিশা পড়েছেন তিনি। পুতুল ঘুরে ফিরে বলল, তাহলে যাই, দেখে আসি। আরে না না, লাগবে না, বাবা মাকে বুঝিয়ে নিয়ে গেছে। আগুনে ঘি ঢালতে চেও না, প্রচুর খিদে পেয়েছে। আমি যাচ্ছি, তুমি শাড়ি ঠিক করে পরে আসো, আমার সাথে খেতে বসবে। শাড়ি কুচি করতে করতে পুতুল কিছুক্ষণ আগের ঘটে যাওয়া সেই স্পর্শের গভীরতা মনে করে কুচিগুলো হাত থেকেই ছেড়ে দিল। এরপর আবারও কুচি ধরে পেছনে তাকালো। ইমাদ মুখে লোকমা দিয়ে মাথা উঁচু করে বাটির ঢাকনা সরিয়ে দেখছে কোনটাতে কি আছে। জলদি করে শাড়িটা পরে পুতুল কাছে এসে বসলো ইমাদের। ইমাদ মুচকি হেসে বলল, শাড়ি পরতে এতক্ষণ লাগে? আমার অর্ধেক ভাত শেষের দিকে, তোমার প্লেট রেডি, খাওয়া শুরু করো। পুতুল প্লেটে হাত ডুবিয়েছে ঠিক, কিন্তু মুখে দিতে পারছে না। এই প্রথম ইমাদের সামনে এসে তার এরকম লাগছে। ইমাদ পুতুলের এভাবে বসে থাকা দেখে বলল, জানতাম এমন কিছু হবে, আমি খাইয়ে দেবো। না, আমি পারবো। তোমাকে বললাম না ঘুমাও। দেখলে ইমাদের বাবা, ওই মেয়েটা খেতে বসে আমার ছেলেটাকে শান্তি দিচ্ছে না। আমার ছেলেটার হাতে খাওয়ার জন্য যত সব নাটক করছে। বিয়ের পর টানা 3 দিন তুমি আমার হাতে খেয়েছিলে, মনে আছে তোমার? তাও কেন? কারণ তুমি নতুন পরিবেশের সঙ্গে অভ্যস্ত না। সব কিছুতে আমাদের সঙ্গে তুলনা করতে হবে তোমার? হ্যাঁ হবে, তোমাকে বুঝতে হবে ওদের ব্যাপারটা। এসব শুনবে নাকি কাল সকালে ওদের তমিজ আঙ্কেলের বাসা পাঠিয়ে দেব, সেটা ঠিক হবে? মিসেস রৌনক দরজা লাগিয়ে ফেরত চলে এসেছেন ঘুমাতে। ইমাদ প্লেট নিতে নিতেই পুতুল ছৌ মেরে কেড়ে নিল, নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। ইমাদ ওর মাথায় হাত রেখে বলল, আস্তে খাও, তাড়াহুড়ো নেই। এরপর নিজের খাবারটা শেষ করে পুতুলের হাতের যে কাজ আছে ওটা করতে গেল সে। প্লেট ধুতে পুতুল নিজের প্লেট নিয়ে ওর পিছু পিছু এসে বলল, আপনি করছেন কেন? মা দেখলে আমাকে বকবে। এইটুকু কাজ আমি নিজেই করতে পারবো। মিসেস রৌনক আবারও উকি দিয়ে বললেন, দেখলে ইমাদের বাবা, না দেখবো না, তুমি বরং আজ বাহিরের রুমে ঘুমাও। প্রতি 5 মিনিট পর এক ডায়লগ। আমি কি দেখব? তোমার মতো ওরকম চুরি করে দেখার কারবার নাই আমার। মুখের উপর দরজাটা লাগিয়ে দিয়ে গাল ফুলিয়ে বিছানায় এসে বসেছেন মিসেস রৌনক। তার আপন মানুষেরা তার সাথে সূত্রামি শুরু করেছে, এটা ভাবছে বসে বসে। এরপর নাতিপুতির কথা মাথায় আসতে দাঁত কেলিয়ে হেসে শুয়ে পড়লেন তিনি। পুতুল আয়নার সামনে একটা চুল টেনে বসে গলায় হালকা পাতলা একটা স্বর্ণের চেন লাগাচ্ছে। ইমাদ হজমি চকলেট মুখে দিয়ে আলমারি খুললো। তার কালকের অফিসে পরে যাওয়ার জন্য জামা আছে কিনা তা দেখার জন্য। খুলতে সবার আগে নজরে আসলো জলপাই রঙের একটা কাঁথা, ছোট সাইজের। ইমাদ সেটাকে হাতে নিয়ে সম্পূর্ণটা মেলে ধরেছে। একটা বাবুর জন্য বানানো কথা। সেলাইগুলো সমান নয়, তারা বাঁকা, তবে খুব সুন্দর ডিজাইন। কাঁথাটাকে আনকমন বানাতে পুতুল যথেষ্ট চেষ্টা করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। মাথাটা বাঁকিয়ে ইমাদ আয়নাতে চোখ রাখলো। পুতুল গলায় হাত দিয়ে হারটা দেখছিল। ইমাদের তাকানো দেখে সে ঘুরে বলল, কি? এটা কি? পুতুল জিভে কামড় দিয়ে তাড়াহুড়ো করে উঠে এসে ইমাদের হাত থেকে কাঁথাটা নিয়ে পেছনে লুকিয়ে ফেললো। তারপর থতমত খেয়ে বলল, ও কিছু না। প্রথম প্রথম সবার হাতের বানানো জিনিস এমনই হয়। আপনি মজা নিতে ধরেছেন, তাই না? একদম না, আমি তো বাবা দিলে তোমাকে একটা কথা বলতে চাই না। পুতুল কাঁথাটাকে গুছিয়ে রেখে দিয়ে চুপচাপ বিছানায় এসে বসে পড়েছে। ইমা তার শার্ট প্যান্ট রেডি রেখে বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসে আছে। ঘুমাতে আসলো না। ওদিকে পুতুল রাত 9টা থেকে 10টা অবধি ঘুমিয়েছিল বলে তার চোখেও ঘুম নেই। রাতে চারিপাশ থাকা ছোট ছোট পোকাদের ডাক কানে এসে লাগছে। ব্যস্ত শহরের মানুষরা তাদের ক্লান্তি কমাতে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে, তাই হয়তো চারপাশটা এত নিস্তব্ধ হয়ে আছে। ইমা রেলিং এর উপরে এক পায়ের উপর আরেক পা রেখে কালো আকাশ দেখছে। কালো আকাশে শত শত তারার মেলা দেখার দর্শনার্থী সে এখন। কোন তারা একটু বেশি উজ্জ্বল, সেগুলোর দিকেই চোখটা সবার আগে পড়ে। আবার তার পাশের সূক্ষ্ম আলোর তারাগুলোর প্রতি প্রবল আগ্রহ জমে। যাতে কিন্তু তারাও তারা, তাদের নাম তারা,
তারা সবাই কিন্তু একসাথেই এক জায়গায় থেকে জ্বলছে। সাইজে বড় ছোট বলে কি তাদের অবজ্ঞা করা যায়? তারা কি এটা নিয়ে মন খারাপ করে না? যদি মন খারাপ করে তাহলে কেন করে? তাদের জানা উচিত তাদের ছোট দেখতে বলেই পৃথিবীর অনেক অনেক মানুষ আগ্রহ নিয়ে চোখ ছোট করে তাদের দেখার চেষ্টা করে। দূরবীন হলে তো কথাই নেই। যেমন আমি ছোট তারাটাকে দেখছি ঠিক তেমন আফসোস তো বড় তারাটা করা উচিত। ফ্যানের বাতাসে আর বাইরের দূর থেকে আসা নাম না জানা হাওয়া এসে পর্দাগুলোকে নাড়িয়ে দিচ্ছে ক্রমান্বয়ে। পুতুল ইমাদের ফোন টিপে গান চালু দিয়ে হাঁটু ভাঁজ করে বিছানার মাঝখানে বসে ইমাদকে দেখছিল। আর আমার ইমাদ বাবু তারা নিয়ে গবেষণা করছেন। একটিবার তাকালে কি হয়, মন চায় ইট পাথর ছুঁড়ে মেরে আমার দিকে তার চোখ ফিরাই। না, সেটা করব না। হাতের কাছে কাগজ আছে, সেটা গোলাকার করে মুড়িয়ে মারা যায়, ব্যথা পাবে না, সাথে অ্যাটেনশন শিকারের কাজ হবে। জোস আইডিয়া। হাতের একটা পাতা ছিঁড়ে সেটাকে হাতে মুষ্টিবদ্ধ করে ইমাদের দিকে ছুঁড়ে মেরেছে পুতুল। কিন্তু ঠিক সে সময় পুতুলের দিকে তাকিয়েছে মাত্র, কাগজের দলাটা গিয়ে তার মুখ বরাবর পড়েছে। পুতুল জিভে কামড় দিয়ে মুখে হাত দিয়ে ফেলেছে। ইমাদ চোখে হাত দিয়ে ফেললো, কাগজটা গিয়ে সোজা চোখে লেগেছে। পুতুল ব্যস্ত হয়ে ছুটে আসলো, ইমাদের মুখ ধরে ফু দিয়ে দিতে বলল, আমি না আপনার মুখে মারতে চাইনি, পিঠে মেরেছিলাম। আপনি সেই সময় তাকালেন বলে এমনটা হলো। আই এম সরি। চোখ খুলেন, আমি ফু দিচ্ছি। ইমাদের চোখ থেকে পানি পড়ছে। পুতুল হাত দিয়ে মুছে শরীর আঁচল দিয়ে ভাপ দিয়ে দিল। ইমাদ এবার একটু নর্মাল ফিল করছে, তারপরেও চোখ লাল হয়ে আছে। পুতুল ওর চোখের চারপাশ বারবার মুছে দিচ্ছে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ওর। ইমাদ ওকে টান দিয়ে কোলে বসিয়ে বলল, অন্ধ হব না, চিন্তা কমাও। আন্দাজে কথা বলতেই হবে, সামান্য খোঁচাতে কেউ অন্ধ হয় না। যেভাবে টেনশন করছিলে সেটাই বোঝাচ্ছিলে। পুতুল ইমাদের গলা জড়িয়ে সেখানে মাথাটা রেখে বলল, আপনি না বড্ড আনরোম্যান্টিক। রিয়েলি? ভাবতাম এতক্ষণ পরে যখন আমায় কোলে বসিয়ে নিলেন তখন মাথা থেকে এই চিন্তা চলে গেল। এবার বুঝছি ইমাদ হাসান অমির মাঝে রোম্যান্স আছে। কোলে বসানো রোম্যান্সের আওতায় পড়ে? আজ আমি হাসতে হাসতেই পড়ে যাব। না, মরবেন না, বেঁচে থাকবেন সবার জন্য, স্পেশালি আপনার মায়ের জন্য। তার দুনিয়া একদিকে আর আপনি একদিকে। মা আমাকে কতটা ভালোবাসে তা আমি জানি। যদি কেউ এসে আমার এই পাকাপোক্ত প্রমাণ দেখিয়েও বলে মা আমায় ভালোবাসে না, আমি সেটা মানতে পারবো না। একবার কাউকে বুঝে গেলে তারপর আর যাই হোক না কেন ওই মানুষটার জায়গা ঠিক থাকে, কোনো নড়চড় নেই। ইমাদের গলায় মাথা রেখে পুতুল টের পাচ্ছে ইমাদ ঢোক গিলছে কয়বার। শেষে মাথা তুলে সে জিজ্ঞেস করলো, ইমাদ এতবার ঢোক গিলছে কেন? ইমাদ ওর দিকে না তাকিয়ে বলল, দূরের ওই হালকা নীল রঙের দালানটা দেখছো? হুম ওটার উপরে সেরা টাঙ্কিটা দেখছো? তাতে কি হয়েছে? আমার মনে হচ্ছে আমি ওই টাঙ্কি কোলে নিয়ে বসে আছি। পুতুল রেগে ইমাদের বুকে কিল ঘুষি দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি মোটা? আশ্চর্য, তোমার মোটা বললো? তুমি দেখো ওই টাঙ্কিটা কি মোটা? চিকন সাইজের, ওই মোটাই তো। আমার কাছে একদমই মোটা মনে হচ্ছে না, শুধু শুধু বলছো। আসো, বসবে। দরকার নাই, ঢং। পুতুল রুমে চলে এসেছে। ইমাদ উঠে দাঁড়িয়ে টাঙ্কিটা একবার দেখে বলল, না না, এ হতে পারে না, ভুল বললাম। ওই টাঙ্কি আমার ওয়াইফ না, আমার ওয়াইফ তো পুতুলের মতন দেখতে। পুতুল ফিঞ্চি কেটে শুয়ে পড়েছে। হিমাদ সুইচ টিপ দিয়ে লাইট বন্ধ করে পাশে এসে বসলো ওর। পুতুল চুপ, সেও চুপ ছিল। পরে পুতুলের আঁচলটা টেনে আঙুলে বাঁধতে বাঁধতে বলল, তোমার ভাইয়া এখন আমার পছন্দ করে না। আজ কেমন করে যে তাকালো, তা কি ক্ষতি করেছিলাম আমি? পুতুল মাথা ঘুরিয়ে বলল, আপনার মা যেমন আমাকে মেনে নেন না, ঠিক সেই রকম হলো। ইমাদ বালিশ পেতে সোজা হয়ে শুয়ে পড়েছে। কিন্তু পরিবারের দুজনকে মানাতে মানাতে মন জয় করার প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে বিয়ের আজ কতটা দিন যে হয়ে গেল, অথচ এখনো তারা আগের জায়গাতেই রয়ে গেছে। কিন্তু তারা জানে না, তারা মেনে নিলে সবার মুখে হাসি ফুটবে। এমনকি তাদের নিজের মুখেও মানুষ এই সত্যটা বিশ্বাস করতে চায় না। যদি বিশ্বাস করতো তাহলে পৃথিবীকে মন মালিন্য বলে কিছু থাকতো না। পুতুল গুটিয়ে ইমাদের গায়ের সাথে লেগে চুপ করে আছে। ইমাদুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর খালি গলায় একটা গান শোনালো। এই ফাঁকে সম্ভবত ইংরেজি গান। গানটা ইদানিং প্রচলিত বলে শুনতে শুনতে মুখ দিয়ে এসে গেল তার। পুতুল ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। পরের দিন খুব সকালে ঠাসঠুস আওয়াজ পেয়ে পুতুল ইমাদ দুজনেই উঠে পড়লো একসাথে। ইমাদের ঘুম বেশি ছিল বলে সে আবারও শুয়ে পড়েছে।
পুতুলের একবার ঘুম ভাঙলে তা আর আসে না, তাই সে বিছানা ছেড়ে গেল দেখতে। ইমাদের মা ইচ্ছে করে আওয়াজ করছেন। পুতুল দরজা ফাঁক করে দেখছিল সেটা। পুতুলকে দেখে তিনি আওয়াজ করা বন্ধ করে ধপ করে নিচে বসে ইয়োগা শুরু করে দিলেন। পুতুল দরজাটা আবার লাগিয়ে পেছনে তাকালো। ইমাদ মাথা তুলে আস্তে করে বলল,